আমি আসলে প্রথমেই প্রচারণী নিয়ে কথা বলতে চাই আপনাদের দুজনের কাছেই। প্রচারণা বিষয়, যে প্রচারণা নানান দিক দেখছি, নানান ঘটনা ঘটছে প্রচারণাকে কেন্দ্র করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। কিন্তু মানে বিশেষ করে যেটা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী, তিনি নিয়মিতই পচা পানি পচা ডিম হামলার শিকার হচ্ছেন। মানে এটা আসলে কেন হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে জাতি যে আশা করেছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিশেষ করে একটা বৃহৎ রাজনৈতিক দলের কাছে যে দায়িত্বশীল আচরণ, সেই দায়িত্বশীল আচরণটা মনে হয় জাতি দেখতে পাচ্ছে না। এবং এটা পরিষ্কার করে বলতেছে, বিএনপির যে আচরণটা হওয়া উচিত ছিল, সে আচরণটা, দায়িত্বশীল আচরণটা জাতি দেখতে পাচ্ছে না। এখানে স্পষ্ট যে বাংলাদেশে পুলিশের যে ভঙ্গুরমান অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। যেটা স্বয়ং তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বিএনপির, নিজে উপলব্ধি করছেন বলেই মানুষকে বলছেন তাহাজ্জুদ করে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে সারাদিন থাকা, সো দ্যাট টু ইনশিওর এ পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু অন্যদিকে তার বক্তব্যগুলো থেকে যে দায়িত্বশীল বক্তব্য, যে জামাত বা অন্য দলকে অ্যাকিউজ করে তার যে কর্মী বাহিনী, তাদেরকে মানে কি বলবো, যে যে গন্ডগোলের দিকে এগিয়ে দেওয়া, এই কথা তো বলা যাবে না, কিন্তু একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি, সেই জায়গাতে মনে হয় আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি বললেন মানে মানে বিএনপি করছে উস্কানিমূলক কাজগুলো, জামাত এখানে কিছু করছে না। জামাত, আমার কাছে মনে হচ্ছে না জামাত অনেক সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেই জন্য জামাত সব জায়গায় জামাত ম্যাট খাচ্ছে। আপনি কয়েকটা পেপার খুঁজলে দেখবেন যে জামাতে মেয়েদের উপরে আক্রমণ হয়েছে, ইভেন অশালীন কথা, যে কথাটা আমি এখানে বলতে পারি না, সেরকম কথা বলছেন। বিএনপির একজন বলছেন যে জামাতের কর্মীরা কারো বাড়িতে গেলে 999 কল করার কথা। সো এই যে কথাগুলো যেভাবে আসতেছে, এবং আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির যে ডিমের কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি জনাব তারেক রহমানের যতগুলো মিটিং দেখছেন, কোথাও কি উনি বলছেন যে আমি প্রথমেই ক্ষমতায় যদি বিএনপি যায়, হাদির বিচার করা হবে, হাদির যারা হাদি হত্যাকারীদেরকে আশ্রয় দেয় সেই রাষ্ট্রের সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিব, জুলাই সনদের পক্ষে হা ভোট দেন, এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। একটা মিটিং এ এখন পর্যন্ত মাননীয় চেয়ারপারসনের কাছে এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভাই নাসিরুদ্দিনের উপর যে হামলা, এটা একটা ছোট ছেলে, তার বাচ্চার বয়সী, সে এরকম বলতে পারতো যে না, সহনশীলতা হতে হবে। এই সময় কিন্তু হাসপাতালে, ঢাকা হাসপাতালে হাসপাতালে, হ্যাঁ, মির্জা আব্বাসকে তখনও কিন্তু দায়ী করা হয়েছিল। যাই হোক, আমি আসবো এই প্রসঙ্গে, কিন্তু আপনি যে বয়সের কথা বলছেন, মির্জা আব্বাসের পক্ষ থেকে বলছেন, তাহলে ছোটদেরও কি একটা বড়দের প্রতি সম্মান, বা আমরা যেটা থেকে ছোটবেলা থেকে অভ্যস্ত যে বড়দেরকে সম্মান করতে হবে, তাদের সম্পর্কে এমনভাবে কথা বলতে হবে যেটা আসলে বিনয় এবং সম্মানের সাথে, সেরকম থাকবার কথা কিনা আমি আপনার কাছে সেটা আরো একটু শুনবো। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকে এই বিষয় যে উস্কানি দিচ্ছে আসলে বিএনপি আর জামাত সহনশীল আচরণ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন, আপনি আসলে কিভাবে দেখছেন? এবং ওই প্রশ্নটা আপনার কাছেও, কেন বারবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে আসলে ডিম মারা হচ্ছে বা পচা পানি ছোড়া হচ্ছে, এটা এরকমটা কি যৌক্তিক আচরণ? ধন্যবাদ আপনাকে। যৌক্তিক আচরণ না, উচিত না, কিন্তু উস্কানিমূলক বক্তব্য জনাব তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে কিনা, জামাত দিচ্ছে না কিনা, সেই আলোচনাটা আমি আসবো। কিন্তু উস্কানিমূলক বক্তব্য যদি কোনো হামলার পরিস্থিতি তৈরি করার যুক্তি হিসাবে দেখানো হয়, সেই যুক্তিতে জনাব পাটোয়ারি হেরে যাবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আপনি একটা উদাহরণ দিলেন, এটা হলো এই গতকালের ঘটনার পরে উনি এখানে বক্তব্য দিয়েছেন। 2-3 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে আহ ইয়েরা এসছেন, অবজারভাররা এসছেন, তাদের একজনের সাথে তিনি কথার সময় গ্যাংস্টার বলেছেন মির্জা আব্বাসকে, স্পষ্ট ভাবে ওই রেকর্ড পাওয়া যায়। এখন আপনি যখন কোনো একজন মানুষকে এই ধরনের বক্তব্য দেন, এটাও মারাত্মক উস্কানিমূলক আচরণ। এমনকি পরেও এটা হতে পারে না, কারণ হচ্ছে কি, কার বয়স কত, এই আলাপগুলো কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত না। কারণ আমি দেখতে চাই না আমার সর্বনিম্ন 25 বছর বয়স হলে কেউ এমপি ইলেকশন করতে পারেন, উনি আমার নাকি আইন প্রণেতা হবেন যদি জিতে যান। সুতরাং ওনার বয়স কত আমি দেখতে একেবারেই প্রস্তুত নই। সুতরাং সমান আপনার নাতি না সন্তানের বয়স, এগুলো না পারিবারিক ধরনের ঝগড়ায় বা কথায় হতে পারে। এনসিপি যদি মনে করে এই বয়স নিয়ে তারা রাষ্ট্রীয় পর্যায়ে খেলতে আসবে কি আসবে না, তাকে ডিসাইড করতে হবে। যখন ওই জায়গাটায় চলে যাবে,
আমি তাত্ত্বিকভাবে বলি, এনসিপি যদি এরকম হতো 300 সিট তারা ক্যান্ডিডেট দিল, তাদের বিরাট জোয়ার হলো, তারা সরকার হয়ে গেল, এরপর আমরা যাবতীয় সব স্টুপিডিটি যদি সরকার করতে থাকে আমরা বলবো তার বয়স কম। মাহফুজ আলম সরকারে বসে ভারতের ওই মানে পুরো বাংলা নিয়ে ম্যাপ ট্যাপ দিয়েছেন, তারপরে এটা প্রচুর রিয়াকশন হয়েছে, তখন অনেকে বলছে যে তো বয়স কম। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মানে সরকারে বসে এনসিপির হয়ে, তখন নাগরিক কমিটি ছিল, স্ট্যাটাস দেন, তখন বলছি বয়স কম। আম সরি, এসব যদি হয়ে থাকে বালখিল্য দেখানোর জায়গা স্টেটের লেভেল না, ওনারা আসবেন না তাহলে এই জায়গায়, প্লেন এন্ড সিম্পল। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম থেকেই অ্যাগ্রেসিভ কথা বলছেন, এখানেও না। এই যে শাহরিয়ার ভাই নিশ্চয়ই খেয়াল করেন, তিনি নিশ্চয়ই এগুলো খেয়াল করা উচিত। কথাও জামাতের সাথে জোট হওয়ার আগে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উস্কানিমূলক বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি। তখনও জোট হয়নি, তখন তাদের বিএনপির সাথে আলোচনা হচ্ছিল। তো ওনার এই প্রবণতা আছে, এবং আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু এটা আমি নিতে পারি, প্রস্তুত নই। এনারা তো আসলে জেনজি, ওনারা বেড়ে ওঠার সময়টা পুরোটা আসলে অনলাইন মানে সোশ্যাল মিডিয়াকে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে ওনাকে কেমন কি হচ্ছে, কতটুকু রিয়াকশন হচ্ছে, এই নেশায় পেয়ে বসেছে। কিন্তু এটা আলটিমেটলি নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। আমি আবারও বলছি, এর কারণে তার উপর ডিম হামলা হওয়া উচিত বলে আমি মনে করি। তার চাইতেও জরুরি কথা খেয়াল করবেন, এটার পরবর্তীতে এসে তার নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নেতা নাহিদ ইসলাম, এই ভদ্রলোককে আমি এই বয়সীদের মধ্যেও অনেক রেসপন্সিবল মনে করতাম। তিনি বসেই এমন একটা কথা বললেন যে হামলা হয়েছে মির্জা আব্বাসের নির্দেশে এবং জনাব তারেক রহমানের সম্মতিতে। শেখ হাসিনার সময় যেমন সবাইকে, খালেদা জিয়াকে প্রতি মামলায় দিয়ে হুকুমের আসামি হিসেবে নাম দিয়ে দেওয়া হতো, আমার কাছে বেশ খানিকটা সেরকম মনে হয়েছে। আচ্ছা, এবার একটু উস্কানিমূলক মন্তব্য তারেক রহমানের দিক থেকে আমি মনে করি না, বা বিএনপির টপ জায়গা থেকে এখনো আসেনি। আমি রাদার মনে করি, দুই দলের কথাই বলছি, আমি বিএনপি জামাত উভয় দলই কেউ এখন পর্যন্ত এমন কিছু করেননি যেটা মারাত্মক উস্কানি বা ঘৃণা তৈরি করছে, অশান্তি তৈরি করছে। তারা পরস্পর সমালোচনা করছেন, তারা পরস্পর সমালোচনা করবেন, নির্বাচনের মাঠে এগুলো হতে হয়, এরপর সেগুলো সঠিক কি ভুল আবার পরস্পর জবাব দিচ্ছেন। এটা তো আমি হওয়া উচিতই মনে করি। মানে আমরা একসাথে একমত হয়েছি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমরা সব ক্ষেত্রে এক থাকবো। আমাদের যেহেতু এখন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়েছি, আমরা আমাদের অন্য দলগুলোর মধ্যে এই ডিবেট হবে, এবং যে ফর্মে হওয়ার কথা, যেমন শাহরিয়ার ভাই বলছেন বিএনপি এটা বলেনি ওটা বলেনি, বিএনপি কি বলেছে কি বলেনি সেটা বিএনপি সিদ্ধান্ত নেবে। আর কারো কাছে যদি ঠিক না মনে হয় অপরপক্ষ সেটা সমালোচনা করবে, সমালোচনা তো করতে হবে। তো সমালোচনা করা মানে এটা উস্কানিমূলক বক্তব্য তা না। আমি সত্যিকার অর্থেই মনে করি বাংলাদেশে প্রিভিয়াসলি যেসব নির্বাচন একসেপ্টেবল হয়েছে, যখন বিএনপি আওয়ামী লীগ মূলত নির্বাচন করেছে, জামাত জোটে ছিল বা সাথে সহাবস্থানে ছিল, সেই নির্বাচনগুলোতে আরো অনেক বেশি টাফ কথাবার্তা হয়েছে, আরো বেশি উস্কানি হয়েছে। আমি সেই তুলনায় মনে করি, আবারও বলছি, এবার আমি কথাবার্তা নিয়ে দুজন প্রধানকে দিতে চাই, জনাব তারেক রহমান, জনাব শফিকুর রহমান, দুজনই যথেষ্ট শালীনভাবে। সামনে আপনি খেয়াল করবেন অনেক সময় দলের নামও তারা বলেন না, একটি দল এটা বলছে, একটি দল ওটা এটা কেন করেন? মানে এটা করে কি হয়? মানে একটি দল বললে তো সবাই বুঝতেই পারছি কোন দল বলছেন, না বলে লাভটা কি হচ্ছে? আমি এটা এক ধরনের সৌজন্য বা শালীনতা বলি। ব্যাপারটা এরকম যে আপনি মিথ্যা বলছেন আর আপনি সত্য বলছেন না, এর মধ্যে কিছুটা হলো টোনগত পার্থক্য আছে। এখানে হচ্ছে একটি দল বলে যা বলা সেটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু একটি দল মানুষ সবাই বুঝে নিচ্ছে, উনি নাম বলছেন না। কিন্তু তারপরে যে বললাম যে আপনি যখন দলটার নাম না বলে সমালোচনাটা করছেন, সেটা রাদার টোন নয়। আবারও বলছি, শব্দের কিন্তু টোন ম্যাটার করে। আমরা অনেক সময় কন্টেন্টের চাইতে কোন টোনে বলা হয়েছে সেটাও ম্যাটার করে। ল্যাঙ্গুয়েজ নিয়ে এই আলাপগুলো আছে, সো টোনটা সফটার, আমি সফটার করার জন্যই করছেন, দ্যাটস স্টিল গুড। আমি সফটওয়্যার টোনের কিছু কথা মানে কিছু বক্তব্য নিয়ে আরো কথা বলবো, যে মানে দায়িত্বশীল বক্তব্য কি আসলে দিচ্ছেন কিনা সেটি তারেক রহমান বা জামাতের আমির শফিকুর, আমি আসলে সেই বিষয়টা নিয়েও আসবো। কিন্তু ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি বলছিলেন যে হাদির বিচার করা হবে বা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট, আরো অনেক কিছু আসলে তারেক রহমান বা যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হচ্ছে তখন তো বলছেন না যে এটা করা যাবে না বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা নিচ্ছেন না। মানে এই যে কি কি বলতে পারতেন কিন্তু বললেন না, এই বিষয়গুলো আপনি যখন বলছেন, আপনারাও তো বলছেন ন্যায়ের কথা, ইনসাফের কথা। আমি জামাত ইসলামের কথা বলছি, ন্যায়ের কথা, ইনসাফের কথা, কিন্তু কত তো ঘটনা ঘটছে বলছেন না তো আপনারা। বিশেষ করে একটা ঘটনা তো ইদানিং খুব আলোচনায় আসলো এবং সবাইকে একরকম নাড়াই দিয়ে গেল। সাবেক মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম, তিনি জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী আত্মহত্যা করে, বাচ্চাটাকে মেরে তিনি নিজে আত্মহত্যা করলেন। তাকে কোনো জামিন দেওয়া হলো না, প্যারোল দেওয়া হলো না, তিনি জেল গেটে ওই মরদেহগুলো গিয়ে দেখা করলো 5 মিনিটের জন্য, পরে তার জামিন হয়েছে। মানে এটা নিয়ে সবাই খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমেও একটা বেশ
টাচড এই সময়ে আর কি? আগেও হয়তো আপনি বলবেন হয়েছে, সেখানে তখনও হয়তো টাচড হয়েছে, কিন্তু এই সময়ে এটি খুব টাচ করছে। কোথায় আপনারা কিছু বললেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আগে হয়েছে সেটার সাথে উদাহরণ দিব না, কারণ আগে হয়েছে বলেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কি হয়েছে, পতন হয়েছে। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ব্ল্যাকমেল একটা আলাদা জিনিস। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার মধ্যে সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দেব। আমি আমি নিজে এটা নিয়ে অ্যাসিওর হওয়ার জন্য আমি এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলছি। প্যারোলের কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। প্যারোলের যদি অ্যাপ্লিকেশন আপনি না করেন, স্বপ্রণোদিত হয়ে প্যারোল দেওয়ার কোনো ক্ষমতা নেই, প্যারোলের দরখাস্ত দিতে পারে না। সো প্যারোলের এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু ক্রিয়েট আমি বলবো যে এই সাদ্দামের ইস্যুকে নিয়ে একটা সফট কর্নার তৈরি করতে চাওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, দ্যাট ইজ অলসো রং। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের জন্য সফট কর্নার কি তৈরি হচ্ছেই কিনা? আপনি সাদ্দামকে পরিচয় করা হচ্ছে কিনা, সাদ্দামকে একটা মানুষ হিসাবে আপনার বলতে হবে। সাদ্দাম এই যে ছাত্রলীগ নেতার কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেররিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই সরকার আসার পরে জঙ্গি নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে, জঙ্গি নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, অনেকেই জামিনে পেয়ে না, গেছে। এই আপনি যখন বাংলাদেশে ছিলেন যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, সেগুলো কথা নিশ্চয় আমরা কেউ ভুলে যায়নি। দেখতে চাই সরকার তো নোটিফাইড হয়েছে, সরকার নোটিফাইড হয়েছে বলেই তার স্ত্রী সন্তানের ডেড বডি জেল ফটকে গেছে। সরকার যদি নোটিফাইড হয়, সরকারের কেউ যদি তাকে এই পথটা দেখিয়ে দিত ঠিক মতো, যে আপনি এটা করলে কিন্তু ওর একটা মুক্তি হতে পারে, তিনি আপনার যেতে পারেন এবং উনি আপনাদের তার নিজের স্ত্রী সন্তানের জানাজা পড়তে পারেন, এই জিনিস সরকার এটা ছাত্রলীগের সাথে যদি আমরা করতাম আরো বেশি ভালো হতো। কারণ হচ্ছে আমি যখন ইনসাফ দেখাই আমার এমন একজনের সাথে যার সাথে আমি ভীষণ রকম ক্ল্যাশে ছিলাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, ছাত্রলীগের কোন কমিটিতে থাকা যে কোনো একজন নেতা ক্রিমিনাল, সে কোনো না কোনো রকম সব মানে ক্রাইমের সাথে জড়িত ছিল। উনি একজন উপজেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু আবার আদালত তো সেটা দেখবেন, আদালত প্রমাণ করবে, এটা আবার পারসেপশনের কথা বলছি। কিন্তু আমি তারপরেও বলছি তার এই জিনিসটাকে এইভাবে ডিল করা যেতে পারতো, তার পরিবারকে দিয়ে এই জিনিসটা দেখিয়ে দেয়া যে আপনি এটাকে এভাবে করেন, তাহলে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। উনি তো ওনার সন্তান স্ত্রীকে তো দেখতে চেয়েছেন, এমন না যে উনি ওদেরকে দেখবেন না। যদি তাই হয় তাহলে মুক্তিটা হলে সুন্দর হতো। এবং এটাকে কেন্দ্র করে কেউ কেউ যখন এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেটাকে আটকানো যেত। আমি আবারও বলছি, আমরা শেখ হাসিনাকে সবচেয়ে বড় শাস্তি দিতে পারবো যদি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ইনসাফের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি। এটা হলো সবচেয়ে জরুরি কথা। জামিন প্রসঙ্গে একটু আসি, সেটা হচ্ছে জামিনের ইনফ্যাক্ট জামিনের শর্তের মধ্যে এটাও থাকে যে কোনো একজনকে যে অভিযোগে নেওয়া হয়েছে, আপনারা দুজনই আইনজীবী এখানে, আপনারা হচ্ছে এটা ভালো জানেন, যে ছেড়ে যদি দেয়া হয়, তার যদি জামিন হয়, তিনি একই ধরনের অপরাধ আবার করতে পারেন কিনা, তিনি সাক্ষীদের জন্য হুমকি হবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিবেচনাগুলো আদালতে নেওয়া উচিত। সত্যিকার অর্থে এটা দৃষ্টিকটু ছিল যখন আইন উপদেষ্টা এই কথাগুলো বলেছেন, এটা আসলে দৃষ্টিকটু হয়েছে। কারণ আমরা সেপারেশন অফ জুডিশিয়ারির কথা দীর্ঘদিন থেকে বলেছি, এটা এখন ফরমালি হয়েছে। লোয়ার জুডিশিয়ারি কিভাবে সরকারের নিয়ন্ত্রণে তো সাংবিধানিক ভাবেই ছিল আর্টিকেল 116 অনুযায়ী। তো সেগুলো যখন থেকে থাকে, আইন উপদেষ্টার এই কথা বলা আসলে আমার কাছে মনে হয় না সঠিক হয়েছে। উনি আবার কেন বলেছেন আমি সেটাও বলতে পারি। যত জামিন হচ্ছিল, যখনই জামিন হচ্ছিল, সবকিছুর জন্য সবাই আবার আইন উপদেষ্টাকে দায়ী করছিলেন সবকিছু। এটা তো ওনার মিনিস্ট্রি, যেটা ওনার মিনিস্ট্রি না, মানে হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবকিছু তাকে টু সাম এক্সটেন্ট দায়ী করা হয়েছে সমানে। তো এই ঘটনার কারণে তিনি হয়তো এটা বলেছেন। তবে আমি এটা মনে করি যে একেবারে অ্যাবসলিউট ভাবে জামিন দেওয়া যাবে না, সেটাও হতে পারে না। আবার জামিন দেওয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকা দরকার আছে, এটা আমিও মনে করি। কারণ হাদির ঘটনায় যেটা আমরা দেখলাম, এই প্রবণতা থাকতে পারে, বা অনেকে জামিনের ক্ষেত্রে এটাও একটা বড় কারণ যে আসামি পালিয়ে যেতে পারে, সেটাও যদি ঘটে, সেই সন্দেহ যদি থাকে, যদি জানি যে সেটা জামিন ডিনাই করা হতে পারে। জঙ্গিবাদ নিয়ে একটু বলি। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করেছে যে আওয়ামী লীগের কারণে ওই যে ইংরেজিতে ডেরোগেশন বলে, মানে একটা শব্দ যা এটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন যে এটা এখন একটা গালির মতো বা মিথ্যা শোনায়। ধরুন মুক্তিযুদ্ধের চেতনা, ও তার মতো করে এটাকে এমন ভাবে ব্যবহার করতে গেছে, মুক্তিযুদ্ধ শব্দটাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে তার মতো করে এমন ভাবে করতে গেছে
যে এটা ডেরিভেটরি হয়ে গেছে, এটা এখন নেগেটিভ কনোটেশন নেয়। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধের চেতনা বা ওই সময় যখন এতগুলো মানুষ যুদ্ধে নেমে গেল, ওর মাথায় কি কিছু ছিল না? এটা আওয়ামী লীগ যেটা বলে সেটা না হতে পারে, কিন্তু কিছু তো ছিল। সো ওইভাবে একই রকম জঙ্গি, আওয়ামী লীগ কিন্তু জঙ্গি নাটক অসংখ্যবার করেছে, এটা আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকাকে, অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য জঙ্গি নাটককে কার্ড হিসেবে ব্যবহার করে, তার একটা প্রমাণ আছে। হাসানুল হক ইনুর বক্তব্যে, হ্যাঁ হ্যাঁ, না শুধু শুনেছি, সেটা না, জঙ্গি আরো কার্ড খেলে দেব। আরো ভালো বক্তব্য আছে। শহীদুল হক, if I'm not wrong, এক্স আইজিপি, একটা বই লিখেছেন। সেই বইতে তিনি লিখছেন, উনি ওই যে কোন একটা জায়গায় এরকম জঙ্গি সন্দেহে বাড়ি ঘিরে রেখে মানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। প্রাইম মিনিস্টারের সাথে দেখা হওয়ার পর নাকি প্রাইম মিনিস্টার তাকে বলছে, নাটকটা আমার বাড়ির এত কাছে না করলেও পারতে না। হুবহু এই কথা তিনি তার বইতে লিখেছেন, শেখ হাসিনার সময়কার একজন আইজিপি শহীদুল হক। আমি কি করতে চেয়েছিল, ও তো নির্বাচন করছে না, 14 আগে আগে এই ঘটনাটা ঘটেছে মনে রাখবে, এরপর এটা কন্টিনিউ করেছে। সে এই জঙ্গি আছে, হঠাৎ আমরা দেখতাম একটা বাড়ি ঘিরে রেখেছে অমুক জেলায় তমুক জেলায়, এগুলো আমরা ওই সময়গুলোতে খুব দেখতাম। তো উদ্দেশ্য ছিল এটা দেখানো, দেশের ডোমেস্টিক যে মানুষ আছে, দেশের একটু যারা এসব ব্যাপারে একটু ভীত থাকেন, তাকে ভয় দেখানো, দেখো বাংলাদেশ কিন্তু জঙ্গিতে ভরে গেল। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সে দেখাতে চেয়েছে, বিশেষ করে এই ন্যারেটিভটা ভারত নিয়ে আবার বিভিন্ন জায়গায় সেল করেছে, দেখো শেখ হাসিনাকে যেভাবে হোক ক্ষমতায় রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি না থাকে, যে দেখো জঙ্গি কিন্তু মাথা চাড়া দিচ্ছে, অলরেডি দেওয়ার চেষ্টা করছে, এটা অনেক কিছু হয়ে যাবে। সো শেখ হাসিনা জঙ্গিবাদ এগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করার কারণে এটা ডেরোগেটরি। কিন্তু শেখ হাসিনার আগেও তো, তার আগেও বিএনপি যখন ছিল তখন একসাথে 64 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটা, মানে এই ঘটনাগুলো তো ঘটেছে। না ঘটেছে না, আমি শেখ হাসিনার সময়ের কথাই আসছি। সো উনি এটাকে খুব বাজেভাবে ব্যবহার করছেন বলে ডেরোগেটরি হচ্ছে, এটা একই রকম। তার মানে কি বাংলাদেশে আসলে এই ধরনের প্রবণতা নেই? উত্তর হচ্ছে এই ধরনের প্রবণতা আছে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, জঙ্গিবাদ ছড়িয়ে রাখি। ঢাকা শহরে একটা সংগঠনের পোস্টার আপনি পাবেন, কমলা কালো রঙের পোস্টার, হিজবুত তাহরীর। ওই পোস্টার আপনি যদি পড়েন, তারা নিজেরা কি বলছেন, তাদের আহ্বান কি, তারা কিভাবে এই দেশে কি করতে চায়, খুব ক্লিয়ার জিনিসপত্র আছে। এখন এটাকে আপনি জঙ্গিবাদ বলবেন না ইসলামিক এক্সট্রিমিজম বলবেন, এটা পরিভাষাগত ব্যাপার। কিন্তু এই এক্সট্রিমিস্ট চিন্তা, বাংলাদেশে এক্সট্রিমিস্ট চিন্তার মাধ্যমে ক্ষমতা দখল করার পরিকল্পনা বাংলাদেশে যথেষ্ট পরিমাণেই আছে। আবারও বলছি, এটা যতটুকু আছে, এটা আবার শেখ হাসিনা এটাকে ডিস্টর্ট করে ব্যবহার করেছে। সে কারণে দেখবেন আমাদের গণ অভ্যুত্থানকেও ইন্ডিয়া এক্সট্রিমিস্টদের একটা অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। মুজিবের মূর্তি ভাঙাকে বলছে যেহেতু ইসলামিক এক্সট্রিমিস্টরা করেছে, ওরা সব মূর্তি ভাঙছে। আমরা নিজেও এই প্রশ্ন আমি অনেক মিডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে ফেস করেছি। এগুলো ঢাকা করে দেখো, আরো প্রচুর কালচার আছে, এটা মুজিব বলে শেখ হাসিনার সিম্বল বলে তারা ভাঙছে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবণতা ছিল, এই প্রবণতা আছে। তবে এটাকে যেভাবে পোট্রে করা হয়েছে শেখ হাসিনার সময় আমাদের কাছে, এটা এই ইন্টেন্সিটিতে বা এভাবে নেই। জি, মানে দুরকম বক্তব্য। ব্যারিস্টার শারীক কবির বলছেন জঙ্গিবাদ নেই, আপনি বলছেন আছে, তবে যেভাবে পোট্রে করা হয়েছিল সেভাবে নেই। আচ্ছা, কিন্তু সেটি আমার যেহেতু আজকের আলোচনার বিষয় না, এটি নিয়ে কথা বলে আসলে অনেক সারা অনুষ্ঠান জুড়ে তো বটে, সারাদিন জুড়েও কথা বলা যাবে। আমি একটু প্রচারণার আরো বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যারিস্টার শারীক কবির, আপনিও যেহেতু প্রচারণায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন জামাতের পক্ষে, আপনার কিছু বক্তব্য ওই যে মানে প্রোগ্রামের শুরুতেই যেটি ডাক্তার জাহিদ বলছেন ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। যে এই যে আপনি বলছেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই, অন্য দল যারা করবে বা অন্য দলে যারা ভোট দেবে তারা কেউ জান্নাতে যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে দ্বিতীয় কোনো অপশন নাই বলছেন যে আপনি? কথাটা শোনেন, আপনাকে একটা গল্প শুনে দিই। আমি বোধহয় গত সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছি, দ্যাট ওয়াজ অলসো ভাইরাল। সেখানে আমি বলছি জান্নাত তার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যারা ইসলাম কায়েম করতে চায়, একজন মুসলমান হিসাবে ইসলাম কায়েম করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা, এটা আমাদের জন্য একটা ওয়াজিব। এবং সেই কারণে আপনি আপনার জায়গায় যখন দেখবেন যদি অন্য কোনো দল না থাকে, তাহলে আপনি কি করবেন, যে যেটাতে, যেমন আমি বলছি ওখানে আরো ভালো করে বলছি, যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে 3টা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে উদাহরণ দিয়ে বলছি, মান দিনুকা, দিন কায়েমের জন্য তুমি কি করছো, মানে ইসলাম কায়েমের জন্য তুমি পৃথিবীতে কি করছো। আমি বললাম যে আমার তো কিছুই করার ছিল না, খালি আমার এলাকায় জামাতে ইসলাম ছাড়া আর কেউ কি চায়নি, ইসলাম কায়েম করতে চায়নি, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। এতটুকুনি হবে হয়তো আমার উত্তর, এবং এই উত্তরে যদি আল্লাহ সন্তুষ্ট হয় আমাকে জান্নাত দিলেও দিতে পারে। প্রথম কথাটা হলো যে এইটাই ন্যারেটিভটাকে আর একভাবে দেখার কিছু নাই। যেমন দুইটা মানুষ দুই রকম ভাবে আছে, যেমন আমি আর জাহিদ ভাই, দুজনের আইডিওলজি দুই রকম হতে পারে। যেমন জাহিদ ভাইয়ের আইডিওলজি হতে পারে যে কি একটা মানে
ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার বা মিডিল ভাগের একটা রাষ্ট্র হতো। আমি খালি জাহিদ ভাই বলতেছি না, এরকম হতে পারে। তার আইডিওলজি না, ধরেন অন্য একটা ABCDর। আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই, এবং এই দেখতে চাওয়ার জন্য আমি এমন একটা দলকে ভোট দিতে চাই যে দলটা আসলেই ইসলাম কায়েম করতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চাই। সেজন্য আমি বরাবর বলছি, আজও বলতেছি, আগামীও বলতেছি, কারণ কিন্তু এইটা আপনার দল তো বলছে সেটা চায় না, মানে তারা করবে না বলছেন। আমার আবার শেষ করে দিই এই কথাটা। তাহলে আমি সেই জন্য জামাতে ইসলামের কথা বলি এবং বলি যে এটা আমার দায়িত্ব, এবং এটা করলে যদি আল্লাহ খুশি আমাকে জান্নাত দেয় দিবে, আল্লাহ খুশি হয়ে যদি দেয় দিবে। এবার আপনি বলছেন আপনার দল, আমার দল না। আমি জামাত ইসলাম সমর্থন করি, আবার ভালো করে যেগুলো যা যা বক্তব্য দিই সব আমার নিজের। আমি জামাত ইসলামের মুখপত্র না। জামাতে ইসলাম কখনো বলেনি আজ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে না, মদিনা সনদের বাইরে যে দেশ পরিচালনা করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি। যেদিন বলবে সেদিন থেকে আমি আর জামাতকে সমর্থন না, করব। বলেছে তো, বলেছে জামাতের না, আমিরকে একজন খ্রিস্টান নারী প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমিরে জামাত সুন্দর করে বলেছে সমস্ত জনসভায় যে কি মদিনা সনদের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকেই জামাত ইসলাম পরিচালিত হবে, এবং যে 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 মার্কাটা এই দাঁড়িপাল্লা, এটা কিন্তু জামাতের মার্কাটা, এটা ইনসাফের প্রতীক। এই ইনসাফের প্রতীক সবার, আমার আপনার সবার জন্য সমান। এখন আমরা প্রতিটা দলের একটা আইডিওলজি থাকে, এবং আইডিওলজির উপরে মানুষ ভোট দেয়। সো জামাত ইসলামকে পছন্দ করার পিছনে আমার মূল আইডিওলজিটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। জি, কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই। এইখানে বোন একটু শুনে নেন, শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। শরিয়া মানেই পুরা ইসলামিক স্টেট না, কিন্তু ইসলামের একটা কম্পোনেন্ট হচ্ছে শরিয়া। সো আপনাকে যেটা বলছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি। মুসা আলাইহিস সালামের কাছে কিন্তু বই আকারে আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্ট বাই পার্ট আসছে। ঠিক সেরকম আল্লাহ তো প্রথম দিনে মদিনায় নিয়ে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিতে পারতেন। 13 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর যখন মদিনায় গেলেন, তারপর সেখানে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ইসলাম কায়েম হয়েছে। ঠিক বাংলাদেশে আমরা ক্ষমতায় যদি ইনশাল্লাহ জামাত ইসলাম যায়, তাহলে সেটা আমির জামাত বলেই দিচ্ছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। আপনি কালকেই সবকিছু করতে পারবেন না। এখন এই যে আর একটা ন্যারেটিভ ভুল আসতেছে, সেটা হচ্ছে ইসলামটা হতে হবে আমার কালচারের মতো করে, বাংলাদেশের মতো করে। আল্লাহ তো বলেনি যে অমুক দেশকে ফলো করে তুমি ইসলাম কায়েম করো, এরকম তো কোনো কথা কোরআনে নেই। সো কোরআন যেটা বলছে যে মানুষের জন্য একটা কল্যাণকর ইনসাফমূলক রাষ্ট্র ব্যবস্থা, এই ইনসাফটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইনসাফ শব্দটাই হচ্ছে ইটসেলফ ইনসাইড দ্য। সো এটাকে বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এমন কোন জায়গা নাই যে জায়গায় আমির জামাত কি বলছে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আর ইনসাফ ওয়েলফেয়ার ভিত্তিক সমাজ ব্যবস্থাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল গোড়া। তাহলে তাহলে মানে ওই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তো শরিয়া, তো সেটি কেন না না না, সেটির দিকে আপনি খালি কোরআন আর সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার নামই শরিয়া না। এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, শরিয়াটা মানে কি আর কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানে শরিয়া। আপনারা যে বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না? অবশ্যই। তো কোরআন সুন্নাহর ভিত্তিতে হলে সেটা শরিয়া না। শরিয়া হচ্ছে একটা আইন। যেমন আপনাকে বলি, সাম্য আছে, ঐক্য আছে, তার সবকিছু মূল উৎস কি? শরিয়া আইনের মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এক্স্যাক্টলি, সেটাই বলতে চাচ্ছিলাম। জি, আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও একটু এটি মানে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে মানে এই মন্তব্যগুলোর ইম্প্যাক্ট কেমন বলে মনে হয়, বা এর প্রভাব কেমন মনে হয়? আমরা আসলে শরিয়া আইন দিকে যাবে না জামাত, এটি এই অবস্থানের কথা বলেছেন জামাতের আমির, এবং তার প্রেক্ষিতে কিন্তু একটা প্রতিক্রিয়াও তার এতদিন যার সাথে আসলে জোট হচ্ছিল বলে আমরা ভাবছিলাম, পরবর্তীতে হলো না, ইসলামী আন্দোলন, তারা বলছেন যে যেহেতু জামাত শরিয়া আইনের দিকে যাবে না, তাদের সাথে এক ভোটের বাক্স হবার কোনো কারণ নেই, কখনো হলে তখন আবার নতুন করে চিন্তা করা যাবে। এটা ঠিক না, সিট দিলেই ও তখন সুন্দর বলে দিত। এটা জাহিদ ভাই বলে দিছে, আমার কথা না। জাহিদ ভাই বলছে সিট দিলে তখন আর এসব থাকতো না। জাহিদ ভাই বলেন। মানে সিট দিলেই সব ঠিক হয়ে যায়, সিট দিলে সব, এটা জাহিদ ভাই কথা, আমার না। জাহিদ ভাই বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি আমি একটা আসলে এভাবে বলেছি, এটা ট্রু। কিন্তু এখন তারা এই দাবি করছেন, এটাও ফ্যাক্ট। এখন আমি ওইটা সরিয়ে রেখে বলি, ইনফ্যাক্ট তাকে ওইটা ইসলামী আন্দোলনকে রেফার করে নিয়ে আসতে হবে তা না। ইনফ্যাক্ট আমি একটা কলাম লিখেছি গতকাল প্রথম আলোতে, সেখানে আমি আসলে জামাতের এই অবস্থানটার কারণ খোঁজার চেষ্টা করেছি। মানে এটাকে ওই যে ইন্টারন্যাশনাল যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির মতো একটা ব্যাপার, সেটা হলো যে আপনি আসলে স্পষ্ট করছেন না। মানে আপনি কোরআন সুন্নাহকে নিয়ে কাজ করবেন বলছেন, আপনি আবার শরিয়ার কথা করবেন না, তাও কি সরাসরি বলছেন না। মানে উনি
আমরা জামাতের শরিয়া সম্পর্কে অবস্থান টপ জায়গা থেকে অন্তত দুটো ক্ষেত্রে আমি পেয়েছি। একটা হলো আপনি যেটাকে রেফার করছেন, একজন খ্রিস্টান নারী নেত্রী তাকে বলেছেন, উনি এসে ব্রিফিং এর সময় বলেছেন। আরেকটা আমি পেয়েছি, সেটা হলো বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেখানে শ্রীরাধা দত্ত জনাব তাহেরকে রেফার করে বলছেন তিনি জানতে চেয়েছিলেন শরিয়া কায়েমের কথা, তখন তিনি না বলেছেন। মানে ব্যাপারটা এখন এইরকম দাঁড়ালো, ইভেন সাজিয়ার ভাই যেটা বলছেন যে শরিয়া সহ পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থা জামাত কায়েম করতে চায়, যদি সেটা হয়, আমরা ওই বক্তব্যটাও আসলে ওভাবে পাইনি। একটা জিনিস মনে রাখতে হবে, জামাত যখন আমাদের এক্সিস্টিং স্টেটের যে স্ট্রাকচার তার বাইরে থেকে, আমাদের একটু বলে রাখা ভালো, আমাদের বেশ কিছু আমাদের ফ্যামিলি ল গুলো এখনো ধর্মভিত্তিক, তো ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের পারিবারিক আইনগুলো হচ্ছে। এর বাইরেও আসলে ইসলামের আরো আইনের অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো যদি হয়, তার মানে আমরা একটা নতুন স্ট্রাকচারে ঢুকতে যাচ্ছি, যদি সেটা তারা কার্যকর করেন, সেই রূপরেখাটা আমি দেখতে চাই। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি, অফিসিয়াল তারা বলবেন, মানে আমি খুব বেগ কিছু বক্তব্য শুনি, আমরা ধাপে ধাপে করব, আমরা করব এখন না। আচ্ছা, ধাপে ধাপে যদি হয়, আপনি আমাকে এই যে তারা পলিসি দেখালেন না, ইকোনমিতে কি পলিসি করবে বা কোথায় কি কি করবেন, সেটা নিয়ে কয়েকদিন আগে পলিসি তারা ব্রিফ করেছেন সবার সামনে। একইভাবে এই জায়গায় তারা একটা ক্লিয়ার পলিসি দেবেন, আমি যদি এবার ক্ষমতায় যাই, আমি এটা এটা করবো, এক্সিস্টিং আইনের এই জিনিসগুলো পরিবর্তন করব কোরআন সুন্নাহর আলোকে, এই 5 বছরে এটা করব, আমি পরের 5 বছরে এটা করব, এটা আমি দেখতে চাই। কারণ আমি প্রায় যেটা বলার চেষ্টা করছি, কলমেও বলছি, ভোটারদেরকে ইনফর্ম ডিসিশন নিতে হবে। একটা কথা মনে রাখা দরকার, জামায়াতে ইসলামী অন্য মধ্যপন্থী দলগুলোর চাইতে একটা জায়গায় ভীষণ আলাদা। কারণ হচ্ছে জামায়াতে ইসলামী ইসলামের আলাপ আনেন, এবং জামাতে ইসলামীর যে কনস্টিটিউশন, আমি পড়ে খুব অবাক হয়েছি যে এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব স্পষ্টভাবে যথেষ্ট পরিমাণে ইসলাম আছে। তার মধ্যে রুকন হওয়ার শর্তের মধ্যে আছে, আমির হওয়ার শর্তে, রুকনের শপথে, আমিরের কর্তব্যে, সব জায়গায়, এমনকি শুরুর যে প্রিয়াম্বলটাও সম্পূর্ণরূপে সেই রকম। তাহলে যে কথাটা বলছিলাম, জামাতে ইসলামীকে তাহলে জনগণের সামনে এটা বোঝাতে হবে, আমি শুধুমাত্র একটা দল যে ওয়েলফেয়ার করতে চাইছি তা না, আমি রাষ্ট্রটার এই ধরনের একটা পরিবর্তন আনতে চাইছি। ইভেন আমি একটা উদাহরণ দিই, আছে একটা জিনিস বেরোলো যেটা তাদের কনস্টিটিউশনে ছিল না, ছোট্ট একটা ক্লিপ অলরেডি এসছে, যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ সাক্ষাৎকার হিসেবে এসছে আমার দেখার, ক্লিপটাতে আমি দেখেছি। জামাতের আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে কোনোদিন জামাতের চিফ আমির একজন নারী হবেন না। মজাটা দেখেন, আমি এর সাথে সাথে এরপর ওনাদের কনস্টিটিউশনটা দেখার চেষ্টা করলাম, আমির হওয়ার জন্য পুরুষ হতে হবে এই কথাটা আমার লেখা নাই। উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সবাইকে আলাদা আলাদা এন্টিটি হিসেবে বানিয়েছে, সুতরাং কোনোদিন কোনো নারী জামাতের আমির হবেন না। তো তাই লিখে দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে আমাদের কনস্টিটিউশনে যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে তাকে অবশ্যই পুরুষ হতে হবে, না লিখে তিনি অন্যান্য জামাত হওয়ার, আমির হওয়ার কি কি যোগ্যতা সেগুলো লিখেছেন। তো জামাতের পরতে পরতে এই ধরনের অস্পষ্টতা, দ্বিচারিতা দেখছি আমি। কারণ হলো, জামাত যেহেতু দীর্ঘদিন আল্লাহর আইন চাই কথাটা বলতো, এখন এই স্লোগানে এটা বলেন না। আমরা ছোটবেলায় বেড়ে উঠেছি জামাত বা শিবিরের এই স্লোগান শুনে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি চিটাগংয়ে যে কলেজে পড়াশোনা করেছি, ওগুলো শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল, সুতরাং আমি শিবিরকে খুব কাছ থেকে দেখেছি। তো এখন তারা যখন আল্লাহর আইন চাই বলে দীর্ঘদিন কাজ করেছেন, তাতে যেটা হয়েছে, একটা অংশের ভোটার আছেন তারা জামাতকে ভোট দিতে চান তারা ইসলামী আইন বা শরিয়া কায়েম করার জন্য, তাকেও তারা একরকম খুশি রাখতে চান, তারা মিড টু লোয়ার লেভেলে এই কথাগুলো বলেন। আবার আপনি শরিয়া কায়েম করবেন এই ধরনের আলাপ যদি সরাসরি সামনে আনেন, তাতে সমস্যা ধরে যায়, যেটা দেশের অভ্যন্তরেও অনেকে সেটা পছন্দ করবে না, সেটা ভোট দিতে চাইবে না। আবার ইন্টারন্যাশনালি আপনি প্রবলেমে পড়তে পারেন, সেটাও খুব জরুরি ব্যাপার। আমরা খেয়াল করেছি কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, যেখানে একটা লিগ কনভারসেশনের মধ্যে এই প্রশ্ন সম্ভবত করা হয়েছিল ডিপ্লোম্যাটকে, সরাসরি বলছে আমরা 100% ট্যারিফ বসিয়ে দেবো বাংলাদেশের গার্মেন্টের ওপরে। তো এই যে ব্যাকল্যাশ আছে, এই ব্যাকল্যাশ গুলোর ভয় আবার তারা এটাকে খুব টপ লেভেল থেকেও বলছে না। এটা জামাতের একেবারেই একটা রাজনৈতিক কৌশল। যেটা আমার বক্তব্য হচ্ছে, যে জামাত সত্যকে শাসন চায় তার এই অস্পষ্টতা গুলো খুবই বাজে দেখায়। তাদের উচিত মানুষকে স্পষ্ট ভাবে বলা, ওই যে বললাম আপনি ধাপে ধাপে করবেন, এই ধাপে ধাপে করবেন, এই কথাটা শাহরিয়ার ভাইয়ের মুখে যেমন শুনছি, আর দু একজন এমপি ইলেকশন করছেন টকশোতে, আমি তাদের কাছেও শুনেছি। কিন্তু এই কথাগুলো তো আমি জামাতের পলিসি হিসাবে আমার সামনে আশা দেখতে চাই।
তার ইশতেহারে এই ব্যাপারে তার রূপরেখা দেখতে চাই। জি, সেগুলো যদি আপনি না আসে আমি সন্দেহ স্পষ্ট প্রকাশ হতে করব। পারছেন না, জি। না কিন্তু পারছি। যেটুকু স্পষ্ট করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন সেই বিষয়ে আমি শাহরিয়ার কবির কাছে আরেকটু শুনতে যাব, কিন্তু আপনি বলছেন যে জামাত ব্যবহার করছে বা জামাতের পরতে পরতে ইসলাম বিষয়টা আছে। বিএনপিরও তো এখন শীর্ষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা আসলে মানে ইসলাম বা সৃষ্টিকর্তার নাম উল্লেখ করে বলছেন, যেমন আমি একদম তারেক রহমানই বলছেন, বিএনপি চেয়ারপারসন, তিনি বলছেন যে যে আবারও সেই জামাতকে ইঙ্গিত করে, দলের নাম তো বলে না, যে তাদের শিরকের জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে, আল্লাহ সতর্কতা দিচ্ছে। মানে তিনিও এক আল্লাহর সতর্কতা ভূমিকম্প, এটা আচ্ছা, আমি জামাত বা তাদের। একটা জিনিস একটু বলি। একজন পারফর্মিং মুসলিম তার ক্যাম্পেইনের সময়, উনি শুরু করার সময় বিসমিল্লাহ, উনি আল্লাহর নাম নেয়া, ইনশাআল্লাহ, উনি ওনার পোশাকের মধ্যে সেগুলো করা, এটা তো কিন্তু কোনো সমস্যা নাই, এটা না করতে না, হবে, নিশ্চয়ই। এটা জি। এটা তারা করবেন। সুতরাং এটা এটা যে যে দলই করুন না কেন তিনি সেটা করতেই পারেন। হুম। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে একটু চোখে লাগে হয়তো নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে আমরা একটু মাথায় লেবাস টুপি পরা দেওয়া শুরু শুরু করি। করে জি। দিই। জি, বেশি হ্যাঁ, এটা একটু খটকার ব্যাপার হতে পারে। আর তারেক রহমানের যে বক্তব্যটা দিয়েছেন সেখানে তিনি এভাবে বলেছেন যদি আমরা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উনি না বললেই ভালো হতো। উনি এভাবে বললেন যে এই কারণে হয়েছে, তিনি বলছেন যদি আমরা বলি এটা এই কারণে হয়েছে, যে নরসিংদীতে ভূমিকম্প হয়েছিল তিনি সেই প্রসঙ্গে বলেছিলেন, সেটা হয়েছে। এখন সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন? আমরা খুবই বাজে একটা চক্রে ঢুকে পড়েছি। এই চক্র নিয়ে আমি সাবধান করছিলাম, মানে আমি চক্র বলতে সাইকেল বোঝাচ্ছি, নেক্সাসটা। সেটা হচ্ছে 5th আগস্টের পর থেকে, যে আমরা না ইডিওলজিক্যাল ডিবেটে যেন ঢুকে না যাই। আমরা পলিসি, আমরা ওয়েলফেয়ার, এগুলো নিয়ে যদি কাজ করতাম, কিন্তু না, আমরা আসলে ঢুকে পড়লাম। কারণ হচ্ছে জামাতের দিক থেকেও, যেমন ধরেন শাহরিয়ার ভাইও যখন ক্যাম্পেইন করতে যাচ্ছেন, শাহরিয়ার ভাইকে অন্তত যে কয়টা ভাইরাল হয়েছে সেখানে জামাত আর শিশুদের জন্য কি করবে, শিক্ষা স্বাস্থ্যের জন্য কি করবে, শাহরিয়ার ভাইয়ের মুখে কিন্তু সেটা নাই। শাহরিয়ার ভাইও রীতিমতো এই যে মারা গেলে কিভাবে বাঁচা যাবে জামাতকে ভোট দিয়ে, উনি কিন্তু ওই আলাপগুলোই আনছেন। ফলে অন্য পক্ষ থেকেও ফাইট করার জন্য একই জিনিস এসে হাজির হচ্ছে আর কি। জি, আমি তাহলে একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে স্পষ্ট হই, দিন কিভাবে কায়েম করবে জামাত, মানে জামাত, সেটা একটু শুনতে চাই। কারণ দিন কায়েম করতে হলে জামাতকে ভোট দিতে হবে আপনি বলছেন। আর একটা ওই যে ওইটাও একটু রয়ে গেছে প্রশ্নটা, যে দ্বিতীয় কোনো অপশন নাই কেন? ইসলামী আন্দোলন তো বলছে যে তারা তো বলছে তারা শরিয়া আইনই চায়, তাহলে তো জামাতের চেয়েও আর একটু ভালো, মানে একদম কোরআনের আইন, আল্লাহর আইন তারা করতে চাইছে। তো অপশন তো আরো আছে, দ্বিতীয় কোনো অপশন নাই কেন? অবশ্যই অপশন আছে, কিন্তু আমার এলাকায়, যে এলাকায় আমি ভোটে, যে বললো না ভাই, শোনেন, ভাই যেটা বললো, একটা উদাহরণ দিই। রাত 11টার সময় ঠান্ডার মধ্যে মানুষজন বসে আছে, তাদেরকে আমাকে তার ভাষাতেই আমাকে কি করতে হবে, কথাটা বলতে হবে। যেমন তারেক জিয়ার কথা একটু আগে বললাম না, আমরা রেটোরিকটা, যখন আপনি জনসভায় কথা বলেন আর টকশো, দুটা কিন্তু কথা একরকম হবে না। ঠিক আপনাকে বললাম যে কেন আমি সে সময় নওগাঁতে বলছি, নওগাঁতে ওই জায়গায় হাত পাখা নাই, ওই জায়গায় জামাতে ইসলাম ছাড়া আর কোনো দল ছিল না। আচ্ছা, সেই তার জন্য মানে যেখানে জামাতে মানে হাত পাখা আছে, দিন আমি কায়েমের জন্য সেখানে দেওয়া যেতে পারে। আপনি এই কথাটা বলছি যে ভাই, আপনি যদি চান যে আপনি একটা রাজনৈতিক দল করেন, তাহলে সেখানে ভোট দেন, যে নট নেসেসারি যে জামাতকে ভোট দিতে হবে। আর আপনি যেটা বললেন, দেখেন, আমিরে জামাত পরিষ্কার করে বলছে মদিনা সনদের ভিত্তিতে, এই যে ভাই যে বললো সামিটে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আগামী 5 বছর মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। স্টেপ বাই স্টেপ বলে দিছে ওমান ইম্পারমেন্ট কেমন হবে, ইকোনমি কিভাবে চলবে, ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, এবং অল আর এক্সপার্ট ইজ দেয়ার ইন ইন্টারকন্টিনেন্টাল। এবং আমি জাহিদ ভাইকে সেদিন বলছি, আপনাকেও বলবো, যে এই পুরাটা, এই সারা দিন ধরে যেটা হয়েছিল এটা রেকর্ডেড আছে, রেকর্ডেডটা দেখে নিবেন। আর দ্বিতীয় যে কথাটা ভাই বলতেছে, কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সেই বাস্তবতাটা হচ্ছে কিরকম, যে কোরআন এবং সুন্নাহর আলোকেই সৎ লোকের শাসন ব্যবস্থা, কোরআনের শাসন চায়, এখান থেকে জামাত ইসলাম কোনো ডিপার্চার হওয়ার কোনো সুযোগ নাই, আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু কথাটা হলো যে যেটাকে আমরা বলছি কম্প্রোমাইজ, বা কি, ভাই দুইটা শব্দ ইউজ করছে, একটা হচ্ছে রাজনৈতিক কৌশল, আর দ্বিচারিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পলিটিক্যালি আপনি কৌশলটা কি, যে আমাকে আমার আমার যে আদর্শ সেটা বাস্তবায়ন করার জন্য আমাকে কি কি কৌশল নিতে হবে, সেটা সেই রাজনৈতিক দল নিবেন। এবং কৌশলের কথা তো কোরআনেও আছে। সো আজকে আপনি যখন বলতেছেন যে আমি কিভাবে দিন কায়েম করব, সেটা সুন্দর করে বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, একটা ইনসাফ রাষ্ট্র। আমি আগেও বলছি ইনসাফ রাষ্ট্র কায়েম হবে, ইনসাফ। কিন্তু শরিয়া আইন হবে না। এইখানে কথাটা বলি, এই হবে কি হবে না, শরিয়া আইনটা মানে কি আপনাকে বলি। আমাদের পিনাল কোড, যেটা ওই যে ভাই বললেন, বলে দিচ্ছি আপনাকে। বাংলাদেশে কি কি ইসলামিক আইন আছে?
প্রথম জিনিস হচ্ছে যে জমি জমা যত ভাগ হয় এটা মোহামেডান ল অনুযায়ী, আর হিন্দুদের হয় হচ্ছে দেওয়া ভাগা অনুযায়ী। আমাদের বিয়ে বাদী যেটা হয় সেটা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ঠিক সেরকম ট্রাস্টি কিভাবে তৈরি হয়, উইল কিভাবে তৈরি হয়, হেবা কিভাবে হয়, গিফট কিভাবে হয়, সব ওখানে। ঠিক ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রেও আপনারা জানেন কিনা, প্রথম এটা ফতোয়া আলমগিরি বলা হয়। ফতোয়া আলমগিরি হচ্ছে প্রথম ইন্ডিয়াতে, এই ফতোয়া আলমগীর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, তার একটা নাম ছিল আলমগীর। সে হচ্ছে এই আইনকে কডিফাই করে, এবং সে কডিফাই করে তার মধ্যে এই পিনাল কোডের এই সৃষ্টি হচ্ছে এই ফতুয়া আলমগিরি থেকে। সো আজকে যে আমরা পিনাল কোড ইউজ করতেছি, আপনি সরিয়া সরিয়া বলতেছি, এটা জানেন না তাই বলে। এই পিনাল কোডের ঠিক চুরির যে 7 বছরের জেল ইকুইভ্যালেন্ট করে সেই সময় ফতুয়া দিয়ে চুরির 7 বছরের জেল বলা হয়েছে। যে আবার আবার দেখেন যে আমেরিকাতে কি ছিল, চেয়ারে বসা এক সময় মৃত্যুদণ্ড ছিল না, ছিল না? চেয়ারে বসায় মৃত্যুদণ্ড দেওয়াটা সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। কথাটা আবার বুঝেন, দ্য ম্যাক্সিমাম পেনাল্টি ইজ ডেথ পেনাল্টি। অনেক দেশে পৃথিবীতে ডেথ পেনাল্টি চলে গেছে, আমাদের এখানে ডেথ পেনাল্টি এখনো আছে। এখানেও কিন্তু একটা আন্দোলন অনেকেই করে যে না, ডেথ পেনাল্টি দেওয়া যাবে না। সো ম্যাক্সিমাম যে ক্যাপিটাল পানিশমেন্ট সেন্টেন্স এখনো, যদি কাউকে রেপ করে মেরে ফেলে দেওয়া হয়, সো পানিশমেন্ট ইজ সেম। সো আমি এই বিষয় নিয়ে আমি না, এটা তো কোনো মুফতিকে জিজ্ঞাসা করলে আপনারা জানবেন ভালো করে। ফতুয়া তাহলে আপনি কি বলছেন যে কোরআনিক আইন আর পিনাল কোড সেম? পিনাল কোডের যে বিধান এখন আছে এটাই কোরআনের রূপক আইন, এটা আমার সো ফার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আর এই বিষয়ে যদি আরো বেশি কিছু আলোচনা করতে হয়, সেটা আমি আর জাহেদ ভাই না, এটা মুফতিদেরকে ডেকে এটা তাহলে আলোচনা। আর আপনারা কি ইসলাম কায়েম করবেন? ইসলাম তো কায়েম হয়েই আছে। ওই ইনসাফ দিন কি ভিত্তিক কায়েম না, করবে? না, কি হাসে ওই যে জোর করে যে কোর্ট ব্যবহার করে যাকে তাকে যখন তখন হত্যা করতেছেন, এটা তো ইনসাফ ভিত্তিক কায়েম না। ওই যে জঙ্গির নাটক সাজাচ্ছেন, নাটক সাজায় অনেকগুলো প্রাণকে ঝরায় ফেলে দিলেন। যেখানে চাই যে একটু আগে আপনি বললেন, তখন শোনেন বাংলা ভাইয়ের কথা যেটা বলা হয়, দে আর নট ফ্যানাটিক। যদি বলেন যে সারা বাংলাদেশের সমস্ত কোর্টে একই দিনে বোমা হয়েছিল, বোমা সিরিজ বোমা হামলা হয়েছিল, সে বোমা হামলাতে কিন্তু আপনি দেখাতে পারবেন না সারা দেশে কোনো মানুষ মারা গেছিল, কিন্তু বোমাটা ফাটাইছিল যারা, তার কিন্তু শাস্তি হয়েছে, তাকে ধরা হয়েছে এবং তার কিন্তু শাস্তি হয়েছে। সো আমরা যেটাকে জঙ্গি বলতেছি, জঙ্গি মানেটা কি? জঙ্গি মানে হচ্ছে একটা ফ্যানাটিক গোষ্ঠী। এই যে ভাই যেটা বললো, এক্সট্রিমিজম একটা আলাদা। হিজবুত তাহরিন কখনো কোনো লোকের গলা জবাইও করেনি, কিছু এর সর্বহারা ছিল। এদেশে সর্বহারা পুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ছিল। তারা হচ্ছে কি হতো, মানুষের গলা কেটে ফেলে দিত। তা দে আর ফ্যানাটিক, তারা কি জঙ্গি? তোহা সাহেবরা যারা কমিউনিস্ট পার্টি করতো, তারা বিশ্বাস করতো বিপ্লবের মাধ্যমে কি হবে, একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে। সেজন্য বড় লোকদেরকে মেরে ফেলে দিয়ে শ্রেণী শত্রু খতম করা। তো শ্রেণী শত্রু যারা খতম করতে চাইতো, তাদেরকে কি আপনি জঙ্গি বলতেছেন? তাদেরকে তো আপনি জঙ্গি বলতেছেন না। তাহলে তার আইডিওলজির জন্য তার বিরুদ্ধে আপনি কি করতেছেন, বিচার করতেছেন। এখন ওই শ্রেণী শত্রু খতম করাকে আপনি নিয়ে এসে জামাতে ইসলামকে খতম করার নামে আপনি নতুন একটা নাটক তৈরি করলেন। এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। বাংলাদেশ সবসময় সম্প্রীতি, বাংলাদেশ আজ তো পর্যন্ত। সেটি তো এখন বিএনপিও সেরকমই বলছে, মানে তারাও তো আসলে বিচার বিভাগ, মানে তারাও তো ভালো ভালো কথাই বলছে। তাহলে আর জামাতের বিশেষ ইনসাফ কায়েমের কি হলো? মানে দিন কারণ কায়েম করার বা ইনসাফ কায়েম করার কি হলো? যদি বিএনপিকে তো পেনাল কোডই দেখলেন, বিএনপিকে তো দেখছেন। বিএনপি যদি আপনাকে একটা জিনিস বলি, ইসলামিক কোরআন এবং সুন্নার আলোকে যে এই কথাগুলো আজকে জামাত ইসলাম বা বলতেছে, এগুলো একটা, যেন 65-র উপরে আমরা গেলে কি হবে, কেমন করে জুডিশিয়ারি সংক্ষেপে। হবে, কেমন করে দুর্নীতি কিভাবে বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, এবং কি কি স্টেপ নেওয়া হবে, এটা যদি বিএনপি চায়, সেজন্য তো বিএনপি চাচ্ছে এবং আমাদের মধ্যে মিল আছে বলে তো আমরা কি করতে চাচ্ছি, যে ক্ষমতায় গেলে দুইজন মিলে কি করা হোক, সমস্ত দলগুলোকে নিয়ে কি সরকার গঠন করা হোক। কি বলতেছে জামাত ইসলাম? ঐক্যমতের সরকারের কথা বলেছেন জামাতের আমির জি। জামাত খালি না, এটা বিএনপিও বলছে প্রথমে, জাতীয় সরকার, ঐক্যমত না, জাতীয় সরকার গঠন করা হোক। কি জন্য? দেশের স্বার্থে। এবং বেগম খালেদা জিয়া বারবার জামাত ইসলামকে এই জন্যই কাছে নিয়েছেন, কারণ দুইটা দলের মধ্যে একটা জায়গায় আদর্শিক মিল আছে, সে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং ইসলাম। ওই জন্য কোনোদিন কিন্তু জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের কোনোদিন ক্ষমতার যায়নি, কোনোদিন শরিকও হয়নি। কিন্তু শরিক হয়েছেন, কিন্তু এখন একে অপরের বিরুদ্ধে যেটি বলছেন সেটা দিয়ে আমার মনে হয় এটা পলিটিক্যাল মাঠে সুযোগ নাই। ভোটের জন্য মানুষ বলতে পারে। ডাক্তার জাহিদ, আপনার কাছে ওই যে মানে একই, এখন আসলে ইসলাম কায়েম করার আর বিশেষ কিছু নেই। ইতোমধ্যেই আমাদের দেশে সব মানে পিনাল কোড বা যাবতীয় আইনগুলো আছেই। না না, এটাও এই কথাটাও ঠিক না বোন। না না না, ইসলাম কায়েম হতে গেলে যে যে জিনিসগুলো আছে, সে তার প্রেজেন্স আছে, কিন্তু আপনাকে কি করতে হবে শোনেন, আপনার হাতে সব রান্নার। তার মানে তো ওই না, আইনের শাসন বাস্তবায়ন, কিভাবে হবে? আইনের শাসন বাস্তবায়ন আর ইসলাম কায়েম তাহলে সমার্থক?
যে আইনের শাসন বাস্তবায়ন না, আবার আপনাকে ইনসাফের ব্যবস্থা যখন কথার বলা হচ্ছে, তখন আপনাকে এমন ভাবে আইডিওলজি গুলো তৈরি করে দিতে হবে যে আইডিওলজিতে একটা মানুষ কখনো বলবে না ঘুষকে স্পিড মানি, কখনো একটা লোক বলবে না তার দলের উপর তার কন্ট্রোল থাকতে হবে। আপনি কোথায় কন্ট্রোল দেখতে পাচ্ছেন? কারণ মানুষের আমি আইনের কথা বলছিলাম। না, আমি আপনাকে আইনের শাসন তো অবশ্যই পার্ট অফ দ্য ইসলাম, কিন্তু আইনের শাসন তো আমাদের দেশে নাই। জি, এবং এই মানে 53 ওটাই, বছর মানে আপনি আইনের establish শাসন করতে কায়েম পারেন করা না। আর ইসলাম কায়েম করা কি সেম? সেম সেম করেন না, সিনোনি। আইনের শাসন ইসলামের মধ্যে আছে, ইসলাম কায়েম হলে আইনের শাসন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পেনাল কোড তার যদি প্রতি কোনো সেটাও যদি, জুলুম হবে না। আচ্ছা, আমি যেহেতু সময় শেষ, আমাকে ডাক্তার জাহেদ আগে একটু সময়ের একটা সীমাবদ্ধতা দিয়ে রেখেছেন। আমি আসলে আপনার কাছে এই প্রশ্নটাও করতে চাই যে আদর্শিকভাবে, মানে এই যে জোটবদ্ধও ছিল দুটো দল, কিন্তু এখন যে দুটো দল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, যেমন ধরেন এই যে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জামাত একদম প্রকাশ্যে অভিযোগ করে রেখেছে বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপিও সেই অভিযোগটা মুক্তিযুদ্ধের সময় তাদের ইতিহাস তাদেরকে দেখা হয়েছে 71-এ ইত্যাদি, বা স্বাধীনতা বিরোধী এই ট্যাগ করা, মানে এই বিষয়গুলো তো আমরা, শেখ হাসিনাও এই কথাগুলো বলতেন যে জামাত স্বাধীনতা বিরোধী দল, বিএনপি দুর্নীতিবাজদের দল। মানে তাহলে কি মানে তারা একরকম সেটি বলছেন, শুধুমাত্র তারাই বলছেন তা না, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও বলছিলেন, তারাও জামাতকে একই কথা বলেছে, বিএনপিকে এভাবেই বলেছে। জি ডাক্তার জাহেদ। আসছি তার আগে স্বাধীন ভাইয়ের ইসলাম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটা বক্তব্য নিয়ে দু তিনটা কথা একটু বলি। আপনি রাইটলি বলছেন যদি সবই ওটা হয় ইসলাম কায়েম আছে, তার মানে ওনারা এখন একটা কি করছেন, গুড গভর্নেন্স করবেন। তো ওটার জন্য তো আসলে আবার ইসলামের মানে দোহাই তোলার কোনো প্রয়োজন নাই। ধরুন ইউরোপের দেশগুলো, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো, সেগুলোর যে অবিশ্বাস্য রকম আইনের শাসন আছে, তারা সেটা কায়েম করার জন্য তো ইসলাম লাগেনি। ওনার কথা মতে তো এগুলো সব আছেই। আবারও এগুলো অস্পষ্ট কথা, আর রাজিয়ান ভাই অবশ্য নিজে এই ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না, আমিও খুব বেশি এসবে জ্ঞান রাখি তা না, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট আমার কাছে, এটা সবসময় মনে করি, আমাদের সামনে তো কতগুলো উদাহরণ আছে। মূল এখনকার পেনাল কোডের সাথে ইসলামের সাথে একটা জায়গায় সিরিয়াস ভিন্নতা আছে, ক্রিমিনালাইজেশন নিয়ে। মানে কোন জিনিসটা ক্রিমিনাল অ্যাক্ট, কোনটা ক্রিমিনাল অ্যাক্ট না। কারণ ইসলামের যে পেরিফেরি আছে, ইসলামের যে কোড আছে, তার মধ্যে কতগুলো জিনিস ক্রিমিনাল অ্যাক্ট। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এক্সট্রাম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ। আমাদের দেশের বিদ্যমান আইনে যদি দুজন অ্যাডাল্ট থাকেন, তারা যদি ফ্রি হন, তাদের জন্য এটা ক্রিমিনাল অ্যাক্ট না। তারা যদি কেউ ম্যারিড না থাকেন, এটার জন্য রাষ্ট্র তাকে ক্রিমিনালাইজ করবে না। এটা আবার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ইসলামী আইন পূর্ণাঙ্গ ভাবে থাকলে এটা ক্রিমিনালাইজড হবে। ধরুন পোশাক, ওয়েস্টে বহু জায়গায়, ওয়েস্ট মানে মিডল ইস্টে বা যেসব জায়গায় ইসলামী শরিয়া কায়েম হয়েছে, আমি আবারও বলছি, ওনারা কি করবেন আমি জানি না, মাসা আমিরি মাথা স্কার্ফটা পরেন নাই, ওটা ক্রিমিনালাইজ করেছে তারা, করে ওটা নিয়ে তাকে টর্চার করে মারাই গেছে। তো ফলে এরকম নানান ঘটনা আছে। মেয়েরা স্কুলে যেতেই পারছে না আফগানিস্তানে, ক্রিমিনালাইজ আইন না করা হলেও তালিবানরা এখন করে, তারা দেবেন বলছেন পরে, সেটা পরের আলোচনা। আমি গান গাইতে পারবো কিনা, নাচতে পারবো কিনা, মেয়েরা পারবে কিনা। জামাতের একজন এমপি ইলেকশন করছেন, আমার সাথে একটা শোতে বলছেন মেয়েরা মেয়েদের সামনে নাচতে পারবে। আমি জানি না, আমি যে কথাটা বলতে চাইছি আবারও, আমি কি বলছি জামাত ইরানের মতো কিছু করবে, নাকি আফগানিস্তানের মতো, নাকি সৌদি আরবের মতো, আমি জানি না, আমি জানতে চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। ওনাকে আমাকে এটা জানাতে হবে, ওনারা কি কি করতে চান, কিভাবে করতে চান, এই জিনিসগুলো ভোটাররা জানার অধিকার রাখে। আমি সেই কথাটা বলতে চাচ্ছি। আবার নিশ্চিতভাবে বড় মুফতিরা আসতে হবে যে মৃত্যুদণ্ড কার্যকর করলেই হয়ে গেল কিনা, নাকি মৃত্যুদণ্ড যেভাবে করার কথা বলা হয়েছে সেভাবেই কার্যকর করতে, এই ডিবেট গুলো আছে। এগুলোই বলছি, এই জন্য ক্লিয়ার করতে হবে বারবার। ওনারা যদি ক্লিয়ার করেন, তখন আমরা সমাজে একটা থিওলজিক্যাল ডিবেটও দেখবো। কারণ এখানে শুধুমাত্র এটা একটা স্টেটের ইস্যু না, এটার মধ্যে একটা ধর্মতাত্ত্বিক বিতর্কও আছে। কারণ আমরা তো দেখছি একজন গুরুত্বপূর্ণ ধর্মগুরু জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবেন বলছে, হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, একদম এরকম কথাও বলছেন। তো আমি তো বুঝি কম, কিন্তু আমি আমার আশেপাশে এগুলো দেখছি, সেই জন্য আমি জামাতের কাছ থেকে স্পষ্টতা চাই, এটুকুই বলতে চেয়েছিলাম। আর আপনার প্রশ্নটা ছিল সম্ভবত মানে পরস্পরকে যে অভিযোগের কথা বলছেন, আমি পরস্পরকে যে অভিযোগ করছে, এতদিন করেননি এখন কেন করছেন, হ্যাঁ এটা এটা খুব স্বাভাবিক। এতদিন করেননি এখন কেন করছেন, বিষয়টা আসলে তা না, এতদিন অনেকেই অনেক কিছু করেননি এখন করছেন, কিন্তু সেটা নিয়ে বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলোই তো ঠিক শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ করতো, বা শেখ হাসিনা নিজেও করতেন এই অভিযোগগুলো, যে বিএনপি দুর্নীতিবাজ, জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। এখন নিজেরা নিজেদের বিরুদ্ধে এই একই অভিযোগগুলোই করছেন। এটি একই অভিযোগ, হ্যাঁ একই অভিযোগগুলো করছে, এবং এর মধ্যে তো নিশ্চিতভাবে কিছু সত্যতা আছে। সত্যতা আছে হলো কিভাবে, মানে বিএনপি দুর্নীতিবাদ যেভাবে বলা হয়েছে, আমি এটা অবশ্যই এটা নিয়ে জনাব তারেক রহমানও জবাব দিয়েছেন। জামায়াতে ইসলামী যেহেতু সরকারের পার্ট ছিল,
জামাত ইসলাম এটা আসলে বলার অধিকার রাখে না। ইভেন ওই সময় কিন্তু দুর্নীতি স্কোরিং মানে পয়েন্ট বাড়ছিল, মানে বিএনপির সময় দুর্নীতি কম ছিল কিন্তু তারা বটমে ছিল। হ্যাঁ, তারপরে এটা একটা ইউজ করার মতো ব্যাপার, আওয়ামী লীগ ইউজ করেছে, সেটা তার জায়গা থেকে হয়েছে। স্বাধীনতার ইস্যুটাও ফ্যাক্ট, দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে, এটা করেনি কারণ তারা এক ধরনের জোটের মধ্যে ছিল, এটাই নিয়ম। আওয়ামী লীগের সাথে যখন জামাতের মোটামুটি সখ্যতা ছিল, যখন একসাথে বসে তারা ওই মুভমেন্ট করছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, তখন তো জামাতের যুদ্ধাপরাধের বিচার করব ধরনের আলাপ আওয়ামী লীগ সামনে আনে নাই। পরবর্তীতে তারা সেটা আলাপ সামনে এনেছে যখন বিএনপির সাথে জামাত জোটে গেল। সো এইগুলো আসলে পলিটিক্যাল হিসাব, এগুলো এরকমই হয়। জি, আমার মনে হয় শেষ করতে হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির যদি মানে ডাক্তার জাহিদ আপনি এক লিভ নিতে মিনিটের পারেন। জন্য আমি খালি একটু বলে 1 দিই। মিনিটের জন্য, জি, 1 মিনিটের জন্য বলি। আপনি বলবেন। জি, আপনাকে প্রথমে বলছি বাংলাদেশে